অনি, তুই আমায় 1 বছরের জন্য বিয়ে করবি? জাস্ট একটা বছর? মজা করছিস নিশ্চয়ই আমার সাথে, তাই না? 1 বছরের জন্য আবার বিয়ে হয় নাকি? আর তোকে আমি বিয়েই বা করতে যাব কোন দুঃখে? অনিরুদ্ধর কথা শুনে ভীষণ হতাশ হয় নীলাশা ও অনিরুদ্ধকে অনুরোধ করে বলতে লাগলো। আমি তোকে বলছি না আমাকে ভালোবেসে তোকে বিয়ে করতে হবে। আমরা দুজন স্রেফ বন্ধু ছাড়া কিছুই নই। এটা আমার চেয়ে কে ভালো জানে? তাহলে তুই বল, আমাদের বিয়েটা হবে কেন? আমাকে বাঁচানোর জন্য তুই আমায় বিয়ে করবি। এই হেল্পটা কর আমায়। আমাকে বুঝিয়ে বলবি কি হয়েছে? আমি আসলে বুঝতে পারছি না কিছুই। আমার বাসা থেকে বিয়ে ঠিক করেছে অনি। আমি কিছুতেই এখন ছেলেটাকে বিয়ে করতে চাই না। তোর সাথে বিয়ে হলে হয়তো আমাদের একটা বছর নষ্ট হবে, কিন্তু আমার বাবা মায়ের পছন্দের ছেলেকে বিয়ে করলে সারাটা জীবন নষ্ট হবে আমার। কিন্তু তুই বিয়েটা করতে চাইছিস না কেন? কি সমস্যা? প্রথমত, ওই ছেলেকে পছন্দ না আমার। দ্বিতীয়ত, আমার জীবন নিয়ে অনেক স্বপ্ন। নিজের স্বপ্নগুলো আগুনে দাহ করে বিয়ে করতে পারবো না আমি। তাছাড়া এই বিয়েটা করে আমি নিজে সুখী হতে পারবো না। আর যে নিজেই সুখী হতে পারে না, সে তার স্বামী অন্যান্য মানুষদের সুখী কি করে করতে পারে? আমি তো সমস্যাটা বুঝতে পারছি, তবে আমার কাছে কিন্তু আরেকটা অপশন আছে। কি অপশন? আমরা দুজন বিয়ে করব না? বিয়ে করার নাটক তো করতেই পারি। থুর, বিয়ে ছাড়া আমি তোর সাথে এক ঘরে থাকতে পারবো না। কেন? আমার উপর কি বিশ্বাস নেই তোর? আমাকে তোর সেরকম ছেলে মনে হয়? এটা বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন না রে। আমি আমার মনকে মানাতে পারবো না কিছুতেই। তোকে বিয়ে না করে একসাথে এক ঘরে, এমনকি এক বিছানায় থাকতে পারবো না আমি। এমনভাবে বলছিস যেন আমি এক পায়ে রাজি এই বিয়েটাতে। তোর বাসায় তো কেউ থাকে না। একটা বছর আমায় নিয়ে থাকতে খুব বেশি প্রবলেম হবে না। প্লিজ, আমার এই অনুরোধটা মেনে নেওয়া নি। আমাকে দেখে কি মনে হয়? বিয়ে করার বয়স হয়েছে আমার? ভাড়ামি করিস না। আমার বিয়ে করার বয়স না হলে তোর হয় কি করে? আচ্ছা, দেখি কি করা যায়। আমি ভেবে জানাবো তোকে। আচ্ছা, জানাবি কিন্তু। আমি আশা করব তুই আমার সমস্যাটা ভেবে দেখবি। এরপর অনিরুদ্ধ আর নীলাশা যে যার বাসায় চলে যায়। রাতের বেলা অনি নীলাশাকে ফোন করে বলে, নীলাশা, আমি তোর প্রস্তাবে রাজি, তবে একটা শর্ত আছে আমার। কি শর্ত? আমাকে তোর বাবার প্রপার্টি অর্ধেক লিখে দিতে হবে। হোয়াট? সেটা কিভাবে সম্ভব? হাহা, মজা করলাম পাগলি, তুই দেখলি সিরিয়াসলি নিয়ে নিচ্ছিস। তোর সব কিছুতেই মজা। এই মুহূর্তে কারোর মজা হজম করার মতো অবস্থায় আমি নেই। বুঝতে পেরেছি বাবা, মাফ করো। তার মানে বিয়েটা হচ্ছে আমাদের? হ্যাঁ। কবে হচ্ছে? সে আমি কি জানি। বিয়েটা যেহেতু তোর ইচ্ছাতে হচ্ছে, বিয়ের ডেটটাও তুই ঠিক কর। আচ্ছা ঠিক আছে, আগামী সপ্তাহে তাহলে বিয়ে করব আমরা। আর আমি তারপরেই তোর বাসায় গিয়ে উঠব। ঠিক আছে। আচ্ছা, একটা কথা। কি? তোর ফ্যামিলির লোকজন, তাদের কিভাবে ম্যানেজ করবি? তাদেরকে কিছু জানাইনি এখন পর্যন্ত, কালকেই জানাবো। কোনো সমস্যা হবে না তো যদি না মানে তারা? সেসব আমি দেখে নিব। এই নিয়ে তুই চিন্তা করিস না। আমার বাবা মায়ের কাছে আমার ইচ্ছাই শেষ ইচ্ছা। এরপরে পরবর্তী সপ্তাহে অনিরুদ্ধ আর নীলাশা নিজেদের ভেতরে বিয়ে সেরে নিল। বিয়েতে নীলাশার পরিবারের কেউ উপস্থিত না থাকলেও অনিরুদ্ধর বাবা মা সহ কিছু আত্মীয় স্বজন উপস্থিত ছিল। অনিরুদ্ধর বাসায় প্রায়ই ওর বাবা মা আর অন্যান্য রিলেটিভদের আনাগোনা চলে, তাই সবাইকে না জানিয়ে বিয়েটা করা অসম্ভব ছিল ওদের জন্য। অনিরুদ্ধের কাছের লোকজন ওদের জন্য ফুলশয্যায় আয়োজন করে। যদিও ওদের দুজনের কাছে বিয়েটার কোনো মূল্য নেই। বাসর ঘরে বউ সেজে নীলাশা বসে আছে। একটু পরে অনি এসে ভিতরে ঢুকলো। নীলাশাকে দেখে অনিরুদ্ধ বলতে লাগলো, বউ সাজে কিন্তু তোকে খুব মানিয়েছে। তাই নাকি? হ্যাঁ। আবার প্রেমে পড়ে যাস না, তাহলে কিন্তু পরে সমস্যা হবে। আমার তো ঠেকা পড়েছে তোর প্রেমে পড়তে হবে। আমারও পড়েনি, বুঝলি? অনিরুদ্ধ কিছু একটা ভেবে নীলাশাকে বলল, চল শুয়ে পড়ি, আমার খুব ঘুম পাচ্ছে। পাচ্ছে মানে? কি পাচ্ছে? আর আমার খুব পাচ্ছে। এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বি? আমার যে ঘুম আসতেছে না কিছুতেই। তুই জেগে থাক, আমি বরং ঘুমাই। হঠাৎ নীলাশার ফোনটা বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে ওর বাড়ির ফোন কল। নীলাশা অনিকে বলল,
রিসিভ কর। এক্ষুনি রিসিভ করব? হ্যাঁ, যা বলার এক্ষুনি বলে দে। বলে দে তুই নিজের জীবনসঙ্গী খুঁজে নিয়েছিস আর তারা যেন তোকে বিয়ে দেওয়ার স্বপ্ন দেখা বন্ধ করে। এরপরে নীলা ফোন রিসিভ করে ওর বাবা মাকে নিজের বিয়ের কথা জানিয়ে দিল, আর তাদের এটাও বলল যেন নীলাশাকে বিয়ে দেওয়ার চেষ্টা না করে তারা। পরের দিন সকালবেলা নীলাশা ঘুম থেকে জেগে দেখতে পায় অনি ঘুমিয়ে আছে। নীলাশা ওর পাশ কাটিয়ে বিছানা থেকে নেমে গেল। এরপরে বাথরুমের দিকে চলে যায়। বাথরুম থেকে গোসল সেরে বেরিয়ে এলো নীলাশা। রুমের ভেতরে আসতেই দেখে অনি বসে আছে বিছানার ওপরে। ও সবে ঘুম থেকে উঠেছে। অনি নীলাশার দিকে তাকিয়ে অবাক দৃষ্টিতে প্রশ্ন করে, কি ব্যাপার, তুই গোসল করেছিস কেন? কোন বউ জামাই ফুলসজ্জার বিছানা থেকে গোসল না সেরে বের হয়? কিন্তু আমাদের ভেতরে গোসল করার মতো কি কিছু হয়েছে? হয়নি সেটা আমরা জানি, বাইরের কেউ তো জানে না। ওদের কাছে আমরা স্বামী স্ত্রী, বুঝতে কেন পারছিস না? এটা তো আগে ভেবে দেখিনি। তা কেন দেখছি? মাথায় খুলি থাকলে তো। যাই, আমিও গোসলটা সেরে আসি। যা। অনি বিছানা থেকে উঠে বাথরুমের দিকে পা বাড়ালো। দরজা থেকে বের হবার সময় নীলাশাকে উদ্দেশ্য করে বলতে থাকে, নীলাশা, আর একটা কাজ কর, একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটিস। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হবে কেন? অনিরুদ্ধ নীলাশার প্রশ্নের উত্তর না দিয়ে একটা হাসি দিল। নীলাশা ওর কথার অর্থ বুঝতে পেরে ভীষণ লজ্জার মুখে পড়ে যায়। যা, তুই তো ভীষণ দুষ্টু, ভাগ এখান থেকে। অনিরুদ্ধ বাথরুমে চলে যায়। গোসল সেরে দুজনেই নিচের ফ্লোরে গেল নাস্তা করার জন্য। নীলাশাকে দেখে ওর এক ননদ ছুটে আসে ওর দিকে। তারপরে ওকে বলতে লাগলো, ভাবি ভাবি, ফুলসজ্জা কেমন হলো তোমার? আর একজন পাশ থেকে বলে উঠল, আরে ভাবির কাছে কি জিজ্ঞাসা করছিস? চোখ মুখের দেখে তাকে কিছু বুঝতে পারছিস না? ঠিক বলেছিস, দেখেই বোঝা যাচ্ছে সারা রাত আমাদের ভাইয়া ঘুমোতে দেয়নি তোমাকে। বলো তো ভাইয়া জাগিয়ে রেখে কি করেছে তোমার সাথে? তোমরা সবাই তো খুব দুষ্টু। এত পাকা পাকা কথা কোথা থেকে শিখলে তোমরা? কে শিখিয়েছে? অনিরুদ্ধ এগিয়ে এসে বসলো। মস্করা হচ্ছে ভাবির সাথে? সবগুলো ভাগ এখান থেকে বলছি, নয়তো একটারও রক্ষা থাকবে না আজ। এ কি ভাইয়া, তুইও তোর বউকে ভাবি বলছিস? ব্যাপারটা কি রে? চল যাই, সবাইকে বলি কথাটা। এই বলে মেয়েগুলো পাশের ঘরে চলে যায়। অনি আর নীলাশা এসে নাস্তা সেরে নিল। রাতের বেলা অনি ঘরের ভিতরে ঢুকে দেখতে পায় নীলাশা ঘুমিয়ে আছে। ওর বুকের ওপর থেকে কাপড়টা সরে আছে। অনি ধীরে ধীরে এগিয়ে গেল ওর দিকে। এরপরে ওর পাশে বসলো। নীলাশার দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল অনিরুদ্ধ। ওকে বুকের ওপর থেকে যেন চোখ সরাতে পারছে না ও। অনি নীলাশার দিকে ঝুঁকে পড়ল। নীলাশার গাল আর ওর ঠোঁটের ব্যবধান খুব বেশি নয়। অনি বুঝতে পারে কিছু একটা জেগে উঠছে ওর শরীরের। লাফ দিয়ে উঠে দাঁড়ালো অনি। না না, এটা কি করছি আমি? আমি কিছুতেই নীলাশার সাথে এত বড় বেইমানি করতে পারবো না। আমাকে নিজেকে কন্ট্রোল করতে হবে যে করে হোক। অনির সারা শরীর যেন ফেটে যাচ্ছে। দ্রুত বাথরুমের দিকে চলে গেল অনি। এরপরে দরজাটা বন্ধ করে দেয়। আয়নার দিকে কিছুটা সময় তাকিয়ে রইল সে। ওর হাতটা তখন ওর প্যান্টের জিপারের ওপর। অনি ওর প্যান্টটা হাঁটু পর্যন্ত নামিয়ে আনলো। এরপরে নিজের শরীরের আগুন নির্বাপিত করতে লাগলো সে। অনি ভালো করে জানে এছাড়া কোনো উপায় নেই অনির। রাতের বেলা যখন ঘুম ভেঙে যায়, নীলাশার দিকে তাকালে মাথা ঠিক থাকে না ওর। না জানি কখন কোনো ভুল করে বসে অনি। তাই অনি নিজের শরীরের কামনাগুলোকে এভাবেই নিজের হাতে শেষ করে। অনির নিঃশ্বাস ক্রমশ দ্রুততর হতে লাগলো। ও বুঝতে পারে কিছু একটা বেরিয়ে আসবে ওর শরীরের ভেতর থেকে। কিছু সময় পরে অনি ফ্রেশ হয়ে বাথরুম থেকে বেরিয়ে আসে। আবারও নীলাশার পাশে এসে বসলো। এরপর শুয়ে পড়ল। এভাবে অনেকটা দিন কেটে গেল। বাড়িতে সবার সামনে সুখী দম্পতির অভিনয় করতে লাগলো ওরা দুজন। দুপুরবেলা অনি গোসল সেরে রুমের ভিতরে এসে ঢুকলো। নীলাশা বসে বসে নিজের চুল আঁচড়াচ্ছে। অনি নীলাশার সামনে এসে বলল, চিরুনিটা দে।
নীলাশা অনির দিকে চিরুনিটা বাড়িয়ে দিতেই হঠাৎ অনির কোমর থেকে টাওয়ালটা খুলে পড়ে গেল। এই ঘটনায় দুজনেই রীতিমতো স্তব্ধ হয়ে যায়। নীলাশা লজ্জা পেয়ে সামনের দিকে ঘুরে তাকায়। ওর সামনে আয়না। আয়নার দিকে চোখ পড়তেই দেখতে পায় ওর পেছনে অনি হাত দিয়ে ঢেকে টাওয়ালটা তোলার চেষ্টা করছে। এক পর্যায়ে তুলে সেটা আবারও কোমরে জড়িয়ে নিল ও। নীলাশা এই দৃশ্য দেখে হেসে উঠল, তারপর বলতে লাগলো, থাকতে হবে না, আমি যা দেখার দেখে নিয়েছি। কি দেখেছিস? থাক, বলবো না। তুই আসলে একটা ফাজিল। লজ্জা করলো না এটা বলতে? তোকে বাহির থেকে দেখি কিন্তু বোঝা যায় না অনি। কি বোঝা যায় না? কিছু না। একদম রহস্য করে কথা বলবি না বলে দিলাম। রাতের বেলা নীলাশা কিচেনে বসে রান্না করছিল। হঠাৎ খেয়াল করে অনি এসে বেডরুমের দিকে চলে গেল। অনিরুদ্ধ সাধারণত অনেকটা রাত করে বাড়িতে ফেরে। আজ কি হলো বুঝতে পারছে না নীলাশা। সেই দিকে খেয়াল না দিয়ে নীলাশা নিজের কাজ করতে লাগলো। রান্না শেষ করে অনিরুদ্ধকে খেতে ডাকলেও খেতে আসলো না ও। নীলা রুমের ভিতরে গিয়ে দেখে ও ঘুমিয়ে পড়েছে। নীলাশা ওর রাতের খাবার রেডি করে রেখে উপরের দিকে চলে গেল। দরজাটা বন্ধ করে শোয়ার প্রস্তুতি নিতে লাগলো। নীলাশা অনিরুদ্ধর পাশে শুয়ে পড়ে। ও খেয়াল করলো অনিরুদ্ধ ঘুমায়নি। নীলা ওকে প্রশ্ন করে, কি হলো, খেতে গেলি না কেন? সব ঠিক আছে তো? অনিরুদ্ধ কোনো কথা বলল না। নীলাশা ওর কপালে হাত দিতেই চমকে উঠল। ওই, তোর তো জ্বর এসেছে, আমাকে আগে বললি না কেন? তুই কাজ নিয়ে ব্যস্ত থাক, আমার দিকে তাকানোর সময় আছে তোর? এটা আবার কিরকম কথা? চল, খেয়ে তারপর ওষুধ নিবি। আমি এখন কিছু খাবো না, খিদে নেই আমার। জ্বর এলে কারোরই খিদে থাকে না। নীলাশা লক্ষ্য করে অনিরুদ্ধর চোখ দুটো লাল হয়ে আছে অনেকটাই। নীলাশা অনিরুদ্ধর গালে হাত বুলাতে বুলাতে বলতে লাগলো, আমি আসলে একটা স্বার্থপর মেয়ে। তোকে দিনের পর দিন নিজের স্বার্থে ইউজ করে গেছি, কখনো তোর কথা ভাবিনি। আমরা যতই এই বিয়েটা অস্বীকার করি না কেন, আমরা যে স্বামী স্ত্রী এটা কখনো মেনেই নেইনি। অনিরুদ্ধর কোনো কথা না বলে নীলাশার মুখের দিকে তাকিয়ে রইল। এরপরেও বিছানার ওপরে উঠে বসে। নীলাশা নিজের পরনের শাড়িটা খুলে ফেলল। অনিরুদ্ধ পাশ থেকে জিজ্ঞেস করে, কি করছিস? নীলাশা ওর প্রশ্নের কোনো উত্তর না দিয়ে নিজের ব্লাউজটা খুলে ফেলল। অনিরুদ্ধ ঘুরে অন্যদিকে তাকায়। নীলাশা ওর ঘাড়ের পাশে শুয়ে ওকে বলে, কি হলো, অন্যদিকে তাকিয়ে আছিস কেন? আমি না তোর বউ? বউকে দেখে এত লজ্জা পাওয়ার কি আছে? অনিরুদ্ধ ঘুরে তাকালো ওর দিকে। নীলাশা নিজের উন্মুক্ত বুকটাকে ওর মুখের দিকে এগিয়ে নিয়ে গেল। এরপরে অনির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কি হলো, শুধু এইভাবেই চেয়ে থাকবি? নে এবার। অনি নিজের মুখটা গুজে দিল নীলাশার উন্মুক্ত বুকের ভিতরে। একটু পরেই নিজেকে বের করে আনলো অনিরুদ্ধ। কি হলো, ভালো লাগছে না? অনিরুদ্ধ কোনো কথা বলল না। অনির হাতের একটা আঙ্গুল নীলাশার মুখের ভিতরে পুড়ে নেয়। অনি শিহরণে চোখ দুটো বন্ধ করে দিল। অনিরুদ্ধর টি শার্টটা খুলে নিল নীলাশা। এরপরে ওর বুকের ওপরে আলতো করে চুমু কাটলো। নীলাশার হাতটা অনির প্যান্টের চেন ভেদ করে ভিতরে চলে গিয়েছে। অনি বাধা দিয়ে বলল, কি করছিস? আমি যা করছি আমার স্বামীর সাথে করছি, একদম বাধা দিবি না। এই বলে নীলাশা অনির প্যান্টটা খুলে নিচের দিকে টেনে নিল। এরপর ওকে নিজের শরীরের ওপরে উঠিয়ে নেয়। অনিরুদ্ধর শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, কিন্তু সেদিকে খেয়াল নেই কারোর। নীলাকে নিজের প্রবেশদ্বারে অনিরুদ্ধকে রেখে আবেদনময়ী কণ্ঠে বলল, এবার ভেতরে আয় অনিরুদ্ধ। পরে পস্তাবি না তো? না, পস্তাবো না, আমি আর পারছি না, প্লিজ ভেতরে ঢোক এবার। অনিরুদ্ধ প্রচেষ্টা করতেই নীলাশা ছটফট করে উঠল। উফ, ফেটে যাচ্ছে। এভাবে হবে না, জায়গাটা ইজি করে নিতে হবে। সাইজটা আরেকটু কম হলো না কেন? তোকে দেখে কিন্তু বোঝা যায় না এরকম একটা বিশাল জিনিসের মালিক তুই। এবার এটা ভেতরে কিভাবে যাবে সেই চেষ্টা কর। ওয়েট, 1 মিনিট। নীলাশার ড্রয়ার থেকে একটা লোশন নিয়ে আসলো। এরপর সেটা অনিরুদ্ধ আর নিজের শরীরে ভালো করে মাসাজ করে দিল। অনিরুদ্ধকে নিজের উপরে তুলে বলল,
এবার চেষ্টা কর। অনিরুদ্ধ প্রচেষ্টা করতে অনেকটাই সফল হয়। ঢুকেছে এবার। কেমন লাগছে? ভালোই। আর একটু আস্তে ঢোকা, খুব ব্যথা পাচ্ছি। আজ ফাটিয়ে ফেলবো তোকে। কে নিষেধ করেছে? তবে এইভাবে না, আগে তোকে সহ্য করে নিতে দে। আচ্ছা। কি হলো, থেমে আছিস কেন? এইভাবে কর ভালো করে। ঝড় শুরুর আগে চারদিকটা শুনশান থাকে, এইভাবেই জানিস তো, আসল তাণ্ডব শুরু হলে তখন বুঝবি। এই বলে অনিরুদ্ধ নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে নীলাশার ভেতরে নিজেকে গেঁথে দিল। নীলাশা আত্মচিৎকার দিয়ে উঠল। এরপর অনিরুদ্ধ নিজের পুরুষত্ব জাহির করতে লাগলো। অনেকটা সময় কেটে যায়। অনিরুদ্ধ বুঝতে পারে ওর পতনের সময় আসন্ন। আমার বের হবে কি করব বল? ভেতরে দে। ভেতরে নিয়ে কি মজা পাস তোরা এগুলো? কেন, তোদের কি ভেতরে দিতে ভালো লাগে না? না। তাহলে কি করতে ভালো লাগে? বললে তোর ভালো লাগবে না, থাক। আরে বল না। তুই যা চাইছিস তাই হবে। নীলাশা নিজেকে অনিরুদ্ধর থেকে বের করে নেয়। এরপর ওর দুপায়ের সন্ধিস্থল বরাবর বসে পড়ে। নীলাশা অনিরুদ্ধকে নিজের মুখের সামনে নিয়ে এলো। অনিরুদ্ধ নীলাশার মাথাটা নিজের সাথে চেপে ধরে সবটা বিসর্জন করে দিল। এরপর ছটফট করতে থাকে। অনিরুদ্ধ নীলাশাকে জিজ্ঞেস করে, কেমন লাগছে? খুব টেস্টি, তাই না? তোর জিনিস তুই জানিস না? আমি খেয়েছি নাকি কখনো? নীলাশা নিজের হাতের আঙ্গুলে খানিকটা নিয়ে অনিরুদ্ধর মুখে পুরে দিল। অনিরুদ্ধর আঙ্গুলটাকে চকলেট মনে করে আস্বাদন করতে লাগলো। কি কেমন এবার বল? ভালোই, খারাপ না। আমার জিনিস খারাপ কি করে হয়? এরপরে দুজন দুজনের শরীরের সাথে মিশে শুয়ে রইল কিছু সময়। অনিরুদ্ধ নীলাশাকে বলে, ছাড়, বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসি। না, তোর শরীরে না জ্বর, কোথাও যেতে হবে না এখন। ঠান্ডা লাগলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। ও তাই তো, আমার শরীরে জ্বর, এটা তো ভুলেই গিয়েছিলাম আমি। তাহলে কি করব এখন? এইভাবেই শুয়ে থাকবো আজ তোর সাথে, এইভাবেই ঘুমাবো। এরপরে ওরা দুজন দুজনাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকালবেলা ঘুম থেকে উঠে নীলাশা দেখতে পায় অনিরুদ্ধের জ্বর অনেকটাই কমে গেছে। এভাবে একটা বছর কেটে যায়। আজকে শেষ দিন, অনিরুদ্ধর বাড়ি থেকে নীলাশার চলে যাওয়ার দিন। নীলাশা সবকিছু গুছিয়ে ড্রয়িং রুমে বসে আছে। অনিরুদ্ধ এসে বলতে লাগলো, কি, যাবি না? চল। গাড়ি ডেকে এনেছিস? গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে। নীলাশা উঠে সামনের দিকে এগিয়ে যায়। অনিরুদ্ধও গেল ওর সাথে। পথে যেতে যেতে নীলাশা অনিরুদ্ধকে বলে, ডিভোর্স পেপারটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবি, টেনশন করিস না। আর ভালো থাকিস, ঠিক মতো খাওয়া দাওয়া করবি। তুই কিন্তু প্রচুর অনিয়ম করিস। আচ্ছা, ঠিক আছে। এরপরে নীলাশা গাড়িতে উঠে নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। অনিরুদ্ধ ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এরপরে নিজের বাসায় ফিরে আসে। বাড়িটা যেন খা খা করছে ওর। কিচেনের দিকে তাকাতেই অনিরুদ্ধর পুরনো দিনগুলোর কথা মনে পড়তে থাকে। নীলাশা হাত পুড়িয়ে রান্না করত ওর জন্য। বেডরুমে ঢুকে অনিরুদ্ধ তাকিয়ে রইল ওদের বিছানার ওপরে। এই সেই জায়গা যেখানে কিনা নীলাশা ওকে জীবনের প্রথমবারের মতো যৌবন সুখ দিয়েছে। আজ সেই মানুষটা ওর কাছে নেই। নিজের স্বার্থ ফুরিয়ে যেতেই নীলাশা আজ অনিরুদ্ধর থেকে দূরে। দুনিয়াটা আসলে এক স্বার্থক্ষেত্র। মানুষ স্বার্থের জন্য সবকিছু করতে পারে। যে নিজের স্বার্থ সিদ্ধি করে কাউকে বা অন্যের স্বার্থের বলি হতে হয়।